আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার মূল বিষয়টা আসলে বেশ চমকপ্রদ। এমন একটা ধারণা যা হয়তো দৈনন্দিন সকালের রুটিন সম্পর্কে প্রচলিত চিন্তাভাবনা চিরতরে বদলে দিতে পারে। একদম ঠিক বলেছেন। আজ আমরা মূলত হ্যাল এলরডের লেখা বিখ্যাত বই মিরাকল মর্নিং বা স্প্যানিশে যাকে বলে মানিয়ানাস মিলাগ্রোসাস সেটির কিছু চমৎকার কৌশল আর দর্শন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর শ্রোতাদের জন্য আজকের এই আয়োজনের মিশনটি খুবই স্পষ্ট। কিভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যক্তিগত উন্নয়নের পেছনে সামান্য কিছুটা সময় দিলে জীবনের সাধারণত্বকে অসাধারণত্বে রূপ দেয়া যায়, ঠিক সেটাই বিশ্লেষণ করা। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলি। সমাজে প্রায় সবাই জীবনে সফল হতে চায়, কিন্তু প্রতিদিন সকালে অ্যালার্ম বাজার পর ঘুম থেকে ওঠার যে চিরচেনা সংগ্রাম, হ্যাঁ, সেই অ্যালার্ম স্নুজ করার লড়াই। ঠিক তাই। ঠিক সেখানেই অনেকের দিনের প্রথম পরাজয়টি ঘটে যায়। আর এই বইটি মূলত সকালে সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ের জায়গাতেই আঘাত করে। বিষয়টা সত্যিই গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দাবি রাখে। এই আলোচনার বৃহত্তর প্রেক্ষাপটটি হল মানব জীবনের অপার সম্ভাবনা আর আমাদের দৈনন্দিন অভ্যাসের মধ্যে থাকা বিস্তর ফারাক। বইটির একদম কেন্দ্রবিন্দুতে একটা খুব শক্তিশালী ধারণা রয়েছে। জিম রনের সেই ধারণাটা। হ্যাঁ, আমাদের সাফল্যের স্তর কখনোই আমাদের ব্যক্তিগত উন্নয়নের স্তরকে ছাড়িয়ে যেতে পারে না। মানে, জীবনে যে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জন করার স্বপ্ন মানুষ দেখে, সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য আগে নিজেকে সেই সাফল্যের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর সেই নিজেকে প্রতিনিয়ত উন্নত করার সবচেয়ে কার্যকর সময় হলো সকালবেলা, তাই তো? একদম। আজকের এই গভীর আলোচনায় আমরা দেখব কিভাবে মাত্র কয়েকটি সুনির্দিষ্ট অভ্যাসের পরিবর্তন একজন মানুষের শারীরিক, মানসিক আর অর্থনৈতিক অবস্থাকে একেবারে গোড়া থেকে বদলে দিতে পারে। আরে, বদলে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ তো স্বয়ং লেখক হ্যাল এলরড নিজেই। তার নিজের জীবনের গল্প নিয়ে যখন পড়ছিলাম, মনে হচ্ছিল এটা কোনো হলিউড সিনেমার চিত্রনাট্য। সত্যিই তাই। তার জীবনের গল্পটা খুবই অনুপ্রেরণাদায়ক। ১৯৯৯ সালের এক ভয়াবহ রাতের কথা যদি ধরি, হ্যাল তখন একজন অত্যন্ত সফল সেলসম্যান, বয়স মাত্র ২০ বছর। নিজের নতুন গাড়িতে করে ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন, আর ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটা বিশাল ট্রাকের সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। হ্যাঁ, আর এই দুর্ঘটনার ভয়াবহতা এতটা বেশি ছিল যে উদ্ধারকর্মীরা যখন তাকে বের করে আনেন তখন তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। শুধু তাই নয়, টানা ৬ মিনিটের জন্য তিনি ক্লিনিক্যালি ডেড বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মৃত ছিলেন। সেই ৬ মিনিটের পর চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় তার হৃদস্পন্দন ফিরে আসে ঠিকই, কিন্তু তার শরীরের অবস্থা ছিল চরম শোচনীয়। ১১টি হাড় ভেঙে গিয়েছিল। তবে সবচেয়ে বড় ক্ষতির জায়গাটা ছিল তার মস্তিষ্কে। তার ফ্রন্টাল লোব। হ্যাঁ, মস্তিষ্কের ফ্রন্টাল লোব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ফ্রন্টাল লোবের বিষয়টা একটু সহজ করে বলা যাক। মানুষের মস্তিষ্কের ফ্রন্টাল লোব হল মূলত একটা কোম্পানির সিইও বা প্রধান নির্বাহীর মতো। মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ব্যক্তিত্ব, মনোযোগ, আবেগ নিয়ন্ত্রণ আর স্মৃতিশক্তির মতো সবচেয়ে জটিল কাজগুলো এই অংশটাই নিয়ন্ত্রণ করে। তার এই জায়গাটি ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হল একজন মানুষের নিজের পরিচয়ের ভিত্তিটাই নড়ে যাওয়া। একদম তাই। ৬ দিন কোমায় থাকার পর যখন তার জ্ঞান ফেরে, চিকিৎসকরা তাকে জানিয়ে দেন যে তিনি হয়তো আর কখনোই হাঁটতে পারবেন না। একজন ২০ বছর বয়সী তরুণের জন্য এর চেয়ে ভয়ঙ্কর খবর আর কি হতে পারে। কিন্তু এই চরম হতাশাজনক অবস্থাতেও হ্যালের মানসিক শক্তির যে প্রকাশ ঘটেছিল সেটা অভাবনীয়। তিনি এই নির্মম বাস্তবতা মেনে নিয়েছিলেন। তিনি জানতেন অতীতকে পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়, তাই তিনি তার সমস্ত মনোযোগ আর শক্তি বর্তমানের ওপর ঢেলে দেন। এবং আশ্চর্যের বিষয় হল, নিজের এই শারীরিক সীমাবদ্ধতা আর ফ্রন্টাল লোব ড্যামেজের মতো বিশাল মনস্তাত্ত্বিক বাধা নিয়েও তিনি শুধু আবার হাঁটাই শুরু করেননি, বরং নিজের কোম্পানির অন্যতম সেরা সেলসম্যান হিসেবে নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ শারীরিক এই বিশাল ধাক্কা সামলে ওঠার পর ২০০৮ সালে হ্যালের জীবনে নেমে আসে দ্বিতীয় একটি বিপর্যয়। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সেই সময়টা। হ্যাঁ, তার নিজের ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তিনি প্রায় $৪,২৫,০০০ বিশাল ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। এই অবস্থায় তিনি চরম বিষণ্ণতায় ভুগতে শুরু করেন।
সবচেয়ে অবাক করার মতো বিষয় হল হ্যাল নিজের লেখায় উল্লেখ করেছেন যে ১৯৯৯ সালের সেই মৃত্যুতুল্য গাড়ি দুর্ঘটনার চেয়েও ২০০৮ সালের এই অর্থনৈতিক সংকট তার কাছে অনেক বেশি যন্ত্রণাদায়ক মনে হয়েছিল। প্রথম দেখায় এটা হয়তো অদ্ভুত মনে হতে পারে। শারীরিক পঙ্গুত্বের চেয়ে অর্থনৈতিক ক্ষতি কেন বেশি যন্ত্রণাদায়ক হবে? হ্যাঁ, সেটাই তো মনে হওয়ার কথা। কিন্তু এর কারণটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। গাড়ি দুর্ঘটনার পর যখন তিনি হাসপাতালে শুয়েছিলেন, তখন তার চারপাশে পরিবার, বন্ধুবান্ধব ও চিকিৎসকদের বিশাল একটা সাপোর্ট সিস্টেম ছিল। সবাই তার যত্ন নিচ্ছিল, তিনি চাইলেই অন্যের ওপর নির্ভর করতে পারতেন। কিন্তু যখন অর্থনৈতিক ধস নামল, তখন তিনি ছিলেন একদম একা। এই লড়াইয়ে কেউ তার পাশে ছিল না। একদম। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা তার কাছে এক বিভীষিকা মনে হতো, কারণ ঘুম থেকে ওঠা মানেই পাওনাদারদের ফোন আর ঋণের পাহাড়ের মুখোমুখি হওয়া। তিনি শুধু চাইতেন বিছানায় শুয়ে বাস্তবতাকে এড়িয়ে যেতে। এই অবস্থাটা মানুষকে উদ্যোগী বা প্রোঅ্যাক্টিভ জীবন থেকে সরিয়ে রিঅ্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল জীবনের দিকে ঠেলে দেয়। আর ঠিক এমন এক খাদের কিনারায় দাঁড়িয়ে জিম রনের সেই বিখ্যাত উক্তিটি তার চোখে পড়ে, যা আক্ষরিক অর্থেই তার জীবন বদলে দেয়। উক্তিটি ছিল, আপনার সাফল্যের স্তর খুব কম সময়ই আপনার ব্যক্তিগত উন্নয়নের স্তরকে ছাড়িয়ে যায়। কারণ সাফল্য হলো এমন কিছু যা আপনি কেমন মানুষে পরিণত হচ্ছেন তার দ্বারা আকর্ষিত হয়। এই একটি বাক্য সত্যিই চিন্তার জগৎকে নাড়া দেয়। হ্যাল বুঝতে পেরেছিলেন যে তার ব্যক্তিগত উন্নয়নের স্তর তলানিতে ঠেকেছে বলেই তার জীবনে এই অর্থনৈতিক ও মানসিক বিপর্যয়টি দীর্ঘস্থায়ী হচ্ছে। আর এখান থেকেই তার ঘুরে দাঁড়ানোর এবং ব্যক্তিগত উন্নয়নকে প্রতিদিনের রুটিনে পরিণত করার তাগিদ তৈরি হয়। এবং এই ব্যক্তিগত উন্নয়নের অভাবেই আসলে সমাজের বেশিরভাগ মানুষ সাধারণ বা সাদামাটা জীবনযাপন করে। বইটিতে একটা পরিসংখ্যান দেয়া হয়েছে যে ৯৫% মানুষ জীবনে আপোস করে বাঁচে, আর সত্যিকার অর্থে তারা নিজেদের সম্ভাবনা অনুযায়ী যা অর্জন করতে পারত তার ধারে কাছেও পৌঁছতে পারে না। আমরা যদি বিষয়টা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারব কেন এই বিশাল সংখ্যক মানুষ জীবনে আপোস করে এবং এই ৯৫%-এর ফাঁদে আটকে থাকে। এর পেছনের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণটি হল রিয়ারভিউ মিরর সিন্ড্রোম। মানে অতীতকে আঁকড়ে ধরে থাকা। ঠিক। গবেষণায় দেখা যায় একজন সাধারণ মানুষের মনে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার চিন্তা আসে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, এই চিন্তার প্রায় ৯৫%ই হল আগের দিনের চিন্তার হুবহু পুনরাবৃত্তি। মানুষ যখন ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত নিতে যায়, তখন সে তার অবচেতন মনের এই রিয়ার ভিউ মিরর বা পেছনের আয়নায় তাকায়। অতীতে সে কি পেরেছে বা কি পারেনি, শুধু সেটার উপর ভিত্তি করেই সে নিজের বর্তমান সম্ভাবনাকে সীমাবদ্ধ করে ফেলে। অর্থাৎ অতীত ব্যর্থতাগুলোকেই মানুষ তাদের ভবিষ্যতের সীমারেখা হিসেবে ধরে নেয়। এর সাথে যুক্ত হয় জীবনের সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। বেশিরভাগ মানুষ শুধু দিনের পর দিন কোনো মতে টিকে থাকার জন্য বা বিল পরিশোধ করার জন্য বাঁচে। তাদের সকালে ঘুম থেকে ওঠার পেছনে কোনো জোরালো তাগিদ বা বড় কোনো উদ্দেশ্য থাকে না। লেখক এখানে আরেকটা দারুণ পয়েন্ট তুলে ধরেছেন, বিচ্ছিন্ন ঘটনাকে গুরুত্ব না দেওয়া। হ্যাঁ, এটা খুবই সূক্ষ্ম একটা ফাঁদ। অনেকেই মনে করেন আজকে একদিন ব্যায়াম না করলে বা আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখলে তেমন কোনো বড় ক্ষতি হবে না। তারা প্রতিটি সিদ্ধান্তকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন, কিন্তু তারা বুঝতে পারেন না যে এই ছোট ছোট আপোসগুলোই আসলে তাদের পরিচয় বা আইডেন্টিটি তৈরি করছে। কেউ যখন আজকে একদিন ব্যায়াম করা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, সে শুধু একটা ক্যালোরি বার্ন করার সুযোগই হারাচ্ছে না, বরং সে নিজের অবচেতন মনকে এই বার্তা দিচ্ছে যে সে এমন একজন মানুষ যে নিজের সাথে করা প্রতিজ্ঞা রাখতে পারে না। এই ছোট ছোট ফাঁকিগুলোই পরবর্তীতে বড় ব্যর্থতার জন্ম দেয়। এর পাশাপাশি লেখক জবাবদিহিতার অভাব আর সাদামাটা মানুষের পরিমণ্ডলের কথা উল্লেখ করেছেন। বলা হয়ে থাকে একজন মানুষ মূলত তার আশেপাশের সবচেয়ে ঘনিষ্ঠ ৫ জন মানুষের গড়ের সমান। কারো আশেপাশের মানুষরা যদি সবসময় নেতিবাচক কথা বলে, নতুন কিছু শিখতে না চায়, অজুহাত দেখায়, তবে অবচেতনভাবেই সেই ব্যক্তিও তাদের মতো হয়ে যান। এই ৯৫%-এর ফাঁদ থেকে বেরোতে হলে সবার আগে নিজের চারপাশের পরিবেশ এবং জবাবদিহিতার জায়গাটা ঠিক করতে হবে। আর এই পুরো পরিবর্তনটা শুরু করতে হবে একদম সকালবেলা থেকে। কিন্তু প্রশ্ন হলো, সকালে ঘুম থেকে ওঠা তো অনেকের কাছেই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ঠিক এই জায়গাতেই বইটি অত্যন্ত বাস্তবসম্মত সমাধান দেয়। বইটিতে
সকালে অ্যালার্ম বাজার পর ঘুম থেকে ওঠার মোটিভেশন লেভেল বা সংক্ষেপে এনএমডির কথা বলা হয়েছে। এই এনএমডিকে আমরা ১ থেকে ১০ পর্যন্ত একটা স্কেলে মাপতে পারি। অ্যালার্ম বাজার সময় একজন সাধারণ মানুষের এই লেভেল সাধারণত ১ বা ২ থাকে। অর্থাৎ ১০-এর মধ্যে মাত্র ১ বা ২ থাকার মানে হল ঘুম থেকে ওঠার বিন্দুমাত্র ইচ্ছাই তখন থাকে না। মনে হয় যেন বিছানাটা একটা চুম্বকের মতো শরীরকে টেনে ধরে রেখেছে। এই লেভেলটিকে ১ থেকে ধাপে ধাপে ১০-এ নিয়ে যাওয়ার জন্য লেখক ৫টি জাদুকরী ধাপের কথা বলেছেন। এই ৫টি ধাপের প্রথমটি কিন্তু সকালবেলা শুরু হয় না, শুরু হয় আগের দিন রাতে। ঘুমানোর আগে ইতিবাচক চিন্তা করা বা পরের দিন সকালের জন্য একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ঠিক করাটা অত্যন্ত জরুরি, কারণ রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগের মুহূর্তের শেষ চিন্তাটি সাধারণত সকালের প্রথম চিন্তা হয়ে ফিরে আসে। যদি রাতে ঘুমানোর সময় এই চিন্তা থাকে যে কাল সকালে উঠে অনেক কাজ, মাত্র ৫ ঘন্টা ঘুমানোর সুযোগ পাচ্ছি, খুব ক্লান্তি লাগবে, তবে সকালে অ্যালার্ম বাজলে মস্তিষ্ক ঠিক সেই ক্লান্তির সংকেতই দেবে। এরপর আসে দ্বিতীয় ধাপ, অ্যালার্ম ঘড়ি বা ফোনটি বিছানা থেকে দূরে ঘরের অন্য প্রান্তে রাখা। এটা খুব সাধারণ মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা অকাট্য। যখন অ্যালার্ম ঘড়ি হাতের কাছে থাকে তখন মানুষ অবচেতনভাবেই স্নুজ বাটনে চাপ দেয়। কিন্তু অ্যালার্ম বন্ধ করার জন্য যখন বাধ্য হয়ে বিছানা থেকে উঠে ঘরের অন্য প্রান্তে হেঁটে যেতে হয়, তখন শরীরের পেশিগুলোতে নড়াচড়া শুরু হয়। এই শারীরিক নড়াচড়ার ফলে স্নায়ুতন্ত্র সক্রিয় হতে শুরু করে এবং মোটিভেশন লেভেল 1 থেকে বেড়ে সরাসরি ৩ বা ৪-এ চলে যায়। একটু থামাই, অ্যালার্ম ঘড়ি ঘরের অন্য প্রান্তে রাখাটা তো অনেকের কাছে এক ধরনের শাস্তির মতো মনে হতে পারে। আরামের ঘুম ভেঙে কনকনে শীতে বা ভোরে উঠে হেঁটে যাওয়াটা কি আসলেই মস্তিষ্কের মোটিভেশন বাড়ায়, নাকি শুধু বিরক্তি তৈরি করে ঘুম নষ্ট করে দেয়? প্রাথমিক অবস্থায় অবশ্যই কিছুটা বিরক্তি কাজ করে, কিন্তু মূল লক্ষ্য হল মোশন ক্রিয়েটস ইমোশন বা নড়াচড়া থেকে আবেগের সৃষ্টি হয়, এই সূত্রটি কাজে লাগানো। ঘুমন্ত অবস্থায় আমাদের হৃদস্পন্দন এবং রক্তচাপ খুব ধীর থাকে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ানো মাত্রাই মাধ্যাকর্ষণ শক্তির কারণে হৃৎপিণ্ডকে বেশি পাম্প করতে হয়। ঠিক, রক্ত সঞ্চালন বাড়ার সাথে সাথেই মস্তিষ্কের সেই ঘুম জড়ানো ভাবটা কেটে যেতে শুরু করে। এরপরের তৃতীয় ধাপটি হল দাঁত মাজা। বিছানা ছেড়ে উঠে সরাসরি বেসিনের কাছে গিয়ে দাঁত মাজা এবং চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়ার মতো এই স্বয়ংক্রিয় কাজগুলো ঘুমের রেশ কাটাতে জাদুর মতো কাজ করে। এটা করার সময় মস্তিষ্ককে খুব বেশি ভাবতে হয় না, কিন্তু শরীর ধীরে ধীরে সজাগ হয়ে ওঠে। এরপর আসে চতুর্থ ধাপ, ১ গ্লাস পানি পান করা। রাতে টানা ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানোর পর শরীর স্বভাবতই মারাত্মকভাবে পানিশূন্য হয়ে পড়ে। আর এই পানিশূন্যতাই শরীরে ক্লান্তির প্রধান কারণ। তাই সকালে উঠেই ১ গ্লাস পানি পান করা শরীর ও মস্তিষ্ককে পুনরায় হাইড্রেটেড করে তোলে। আর পঞ্চম ধাপটি হল ব্যায়ামের পোশাক বা স্পোর্টসওয়্যার পরে নেওয়া। সকালে গোসল করার আগে শরীর থেকে কিছুটা ঘাম ঝরানো বা হালকা ব্যায়াম করার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়াটা দিনের শুরুটাকে দারুণ এনার্জেটিক করে তোলে। এই ৫টি ধাপ সম্পূর্ণ করতে মাত্র ৫ থেকে ১০ মিনিট সময় লাগে, কিন্তু এর মধ্যেই ঘুম থেকে ওঠার মোটিভেশন লেভেল ১ থেকে বেড়ে একেবারে ৯ বা ১০-এ পৌঁছে যায়। আর যখনই ঘুম পুরোপুরি কেটে গিয়ে শরীর ও মন সজাগ হয়ে ওঠে, ঠিক তখনই শুরু হয় মূল কাজ, যেটিকে লেখক জীবনের পট পরিবর্তনের ৬টি অভ্যাস হিসাবে আখ্যায়িত করেছেন। স্প্যানিশ ভাষায় এই ৬টি অভ্যাসের আদ্যক্ষরগুলো মিলে তৈরি হয়েছে সালভাবিদাস শব্দটি, যার অর্থ লাইফ সেভার বা জীবন রক্ষাকারী। এই অভ্যাসগুলোই মূলত একজন সাধারণ মানুষকে অসাধারণত্বের দিকে নিয়ে যায়। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? এই ৬টি লাইফ সেভার কিভাবে আমাদের প্রতিদিনের জীবনকে নতুন করে গড়তে পারে? চলুন এই অভ্যাসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথম অক্ষর এস দিয়ে বোঝানো হয়েছে সিলেন্সিও বা নীরবতা। আমাদের সকালগুলো সাধারণত খুব তাড়াহুড়ো আর মানসিক চাপের মধ্যে দিয়ে শুরু হয়। অ্যালার্ম বন্ধ করে অনেকে স্মার্টফোনে ইমেল বা সোশ্যাল মিডিয়া চেক করতে শুরু করেন, যার সাথে সাথে মস্তিষ্কে কর্টিসল বা স্ট্রেস হরমোন ছড়িয়ে দেয়। এর বদলে যদি সকালের প্রথম ৫ মিনিট সম্পূর্ণ নীরবতায় কাটানো যায়, তবে তা কেমন প্রভাব ফেলে? এর প্রভাব অভাবনীয়। নীরবতা আমাদের মনকে শান্ত করে আর সারা দিনের জন্য একটা ফোকাস তৈরি করে। এটা হতে পারে ধ্যান,
প্রার্থনা বা শুধু গভীরভাবে শ্বাস-প্রশ্বাস নেওয়া এই নীরবতা মস্তিষ্ককে রিবুট করার মতো কাজ করে। এর পরের অভ্যাসটি হল এ দিয়ে অ্যাফার্মেশন বা ইতিবাচক বাক্যপাঠ। অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করার জন্য এটা একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম। আমরা নিজেদের সম্পর্কে প্রতিনিয়ত যে কথাগুলো বলি, আমাদের মস্তিষ্ক সেগুলোকে সত্য বলে ধরে নেয় আর সেভাবেই কাজ করে। হ্যাল অ্যালরোডের নিজের জীবনের ফ্রন্টাল লোব ড্যামেজের সেই ঘটনার কথা মনে আছে? হ্যাঁ, যেখানে তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। এই অ্যাফার্মেশন কি তার স্মৃতিশক্তি ফেরাতে সাহায্য করেছিল? ঠিক তাই। ফ্রন্টাল লোবে আঘাত পাওয়ার কারণে তার স্মৃতিশক্তি প্রায় হারিয়ে গিয়েছিল। শুরুতে তিনি হতাশাগ্রস্ত হয়ে নিজেকে বারবার বলতেন যে তার স্মৃতিশক্তি খুব খারাপ, কিন্তু পরে তিনি এই ইতিবাচক বাক্য পাঠের কৌশলটি ব্যবহার করতে শুরু করেন। তিনি প্রতিদিন সকালে নিজেকে বলতে শুরু করেন যে তার মস্তিষ্ক একটা জাদুকরী অঙ্গ আর তার স্মৃতিশক্তি প্রতিদিন উন্নত হচ্ছে। আশ্চর্যের বিষয় হল এই ইতিবাচক নির্দেশনার ফলে নিউরোপ্লাস্টিসিটি ত্বরান্বিত হয় এবং মাত্র ২ মাসের মধ্যে তার স্মৃতিশক্তির সত্যি অভাবনীয়ভাবে ফিরতে শুরু করে। এটা অবিশ্বাস্য। শুধু হার্ল নন, হলিউড তারকা উইল স্মিথ বা জিম ক্যারির মতো মানুষেরাও তাদের সাফল্যের পেছনে এই অ্যাফার্মেশন বা ইতিবাচক বাক্য পাঠের অবদানের কথা স্বীকার করেছেন। এরপরে আসে এল, যা দিয়ে বোঝায় লেকচুরা বা বই পড়া। ব্যক্তিগত উন্নয়নের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। লেখক প্রতিদিন অন্তত ১০ পৃষ্ঠা পড়ার পরামর্শ দিয়েছেন। ১০ পৃষ্ঠা শুনতে খুব সামান্য মনে হলেও প্রতিদিন ১০ পৃষ্ঠা মানে বছরে প্রায় ৩,৬০০ পৃষ্ঠা, যা গড়ে প্রায় ১৮টি বইয়ের সমান। বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার আর প্রতিদিন নিজের চিন্তার জগৎকে একটু একটু করে প্রসারিত করার এর চেয়ে সহজ উপায় আর কি হতে পারে? এটা মূলত জ্ঞানের কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারে বাড়ার মতো। একেবারে সঠিক। এরপর আসে ভি, অর্থাৎ ভিজুয়ালাইজেশন বা মানসচক্ষুতে দেখা। এটিকে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনও বলা হয়। একজন ব্যক্তি জীবনে কি অর্জন করতে চায় তা চোখ বন্ধ করে স্পষ্টভাবে কল্পনা করাটাই এর মূল কথা। জিম ক্যারির একটা বিখ্যাত গল্প আছে এ নিয়ে। 1994 সালে তিনি নিজেকে নিজে $10 মিলিয়ন একটা চেক লিখেছিলেন, যার ডেডলাইন ছিল 1995 সালের থ্যাঙ্কসগিভিং। তিনি প্রতিদিন সকালে পাহাড়ের চূড়ায় বসে সেই চেকটি দেখার মাধ্যমে নিজের সাফল্যকে কল্পনা করতেন। আর ঠিক সেই সময়েই তিনি ডাম্ব অ্যান্ড ডাম্বার সিনেমার জন্য ঠিক $10 মিলিয়ন পারিশ্রমিক পেয়েছিলেন। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় আছে। শুধু চূড়ান্ত লক্ষ্য কল্পনা করলেই হবে না। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিন যে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে, সেই কাজের প্রক্রিয়াকেও কল্পনা করতে হবে। প্রক্রিয়াকে বাদ দিয়ে শুধু ফলাফল কল্পনা করলে তা কেবল দিবা স্বপ্নে পরিণত হয়। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল এই অভ্যাসগুলো কিভাবে একত্রে আমাদের মানসিক ও শারীরিক গঠনে প্রভাব ফেলে। তবে এর পরের অভ্যাসটার কথাও ভুলে গেলে চলবে না। হ্যাঁ, এর পরের অভ্যাসটি হল এ দিয়ে অ্যানোতার বা ডায়েরি লেখা, যাকে আমরা জার্নালিং বলি। প্রতিদিন সকালে মাত্র ৫ মিনিট সময় বের করে নিজের চিন্তাভাবনা, নতুন কোনো আইডিয়া আর জীবনের প্রতি কৃতজ্ঞতাগুলো লিখে রাখা। মানুষের মন স্বভাবতই নেতিবাচক বিষয়ের দিকে বেশি ফোকাস করে। তাই প্রতিদিন সকালে অন্তত ৩টি বিষয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে ব্রেনের ফোকাস অভাবনীয়ভাবে পজিটিভ দিকে সরে যায়। বছরের শেষে যখন কেউ তার নিজের লেখা পুরনো ডায়েরি পড়ে, তখন সে পরিষ্কারভাবে বুঝতে পারে গত ১ বছরে তার চিন্তাধারায় কতটা পরিবর্তন এসেছে আর সে কতটা উন্নতি করেছে। এই তালিকার শেষ অভ্যাসটি হল ডি দিয়ে ডিপর্ট বা ব্যায়াম। সকালে ঘুম থেকে ওঠার পর অন্তত কিছুক্ষণ ব্যায়াম করা অত্যন্ত জরুরি। এটা শুধু যে শরীর সুস্থ রাখে তা নয়, বরং হৃৎস্পন্দন বাড়ানোর মাধ্যমে মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিজেন ও রক্ত সঞ্চালন করে। বিখ্যাত যোগ ব্যায়াম বিশেষজ্ঞ দাসামাও একটা খুব চমৎকার বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন যে ঘুমানোর সময় আমাদের শরীরের ভেতরে এনার্জি বা শক্তি অনেক জায়গায় আটকে থাকে। সকালে যোগব্যায়াম বা যে কোনো শারীরিক কসরত এই আটকে থাকা শক্তিকে সঞ্চালিত করতে সাহায্য করে, যার ফলে সারাদিন কাজে মনোযোগ দেওয়া অনেক সহজ হয় এবং চরম মানসিক প্রশান্তি কাজ করে। এই ৬টি দীর্ঘ অভ্যাস শোনার পর শ্রোতাদের মনে হতে পারে যে এত কিছু করার জন্য তো সকালে প্রচুর সময়ের প্রয়োজন। কর্মব্যস্ত জীবনে যাদের হাতে একদমই সময় নেই, তাদের কি হবে? লেখক এই সমস্যারও একটা চমৎকার সমাধান দিয়েছেন। সেটি হল মাত্র ৬ মিনিটের মিরাকল মর্নিং।
হ্যাঁ, খুব ব্যস্ত দিনগুলোতে বা যখন সকালে একদমই সময় থাকে না, তখন এই 6 মিনিটের শর্টকাট রুটিনটি দারুণ কার্যকর। প্রথম মিনিটে শান্ত হয়ে বসে নীরবতা পালন, দ্বিতীয় মিনিটে নিজের লক্ষ্যগুলো নিয়ে ইতিবাচক বাক্য বা অ্যাফার্মেশন পাঠ, তৃতীয় মিনিটে আজকের দিনের কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে তা মানুষচক্ষুতে কল্পনা করা। চতুর্থ মিনিটে অন্তত একটি কৃতজ্ঞতার কথা ডায়েরিতে লেখা। পঞ্চম মিনিটে কোনো বইয়ের 1 বা 2 পাতা পড়া। আর শেষ মিনিটে লাফানো, পুশ আপ বা স্ট্রেচিংয়ের মতো হালকা কোনো ব্যায়াম করে হৃৎস্পন্দন বাড়িয়ে নেওয়া। মাত্র 6 মিনিটেই একজন মানুষের শরীর ও মন সারাদিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে যায়। এই রুটিনের পাশাপাশি সকালে কখন খাবেন বা কি খাবেন সেটি নিয়েও বইটিতে দারুণ একটা শারীরবৃত্তীয় পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ব্যায়াম বা মর্নিং রুটিন শেষ হওয়ার তাগে ভারী কোনো খাবার না খাওয়াই ভালো। কারণ ভারী খাবার হজম করার জন্য পাকস্থলিতে প্রচুর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। এর ফলে মস্তিষ্কে রক্তের প্রবাহ কমে যায় আর আমাদের খুব ক্লান্ত বা ঘুম ঘুম বোধ হয়। এর বদলে রুটিন শেষে পুষ্টিকর কিছু খাওয়া উচিত। লেখক এখানে সুপারফুড স্মুদির কথা উল্লেখ করেছেন, যা শরীরকে দীর্ঘস্থায়ী শক্তি যোগায় আর শরীরে ভারী বা অলস বোধ হতে দেয় না। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রতিদিন সকালে নিজের জন্য কিছুটা সময় বের করাই হল অসাধারণ সাফল্যের চাবিকাঠি। জীবনে আমরা যা অর্জন করতে চাই তা অর্জন করার মতো যোগ্য মানুষ হিসেবে নিজেকে তিলে তিলে গড়ে তোলাই হল মিরাকল মর্নিংয়ের মূল দর্শন। এটা শুধু সকালে ঘুম থেকে ওঠার কৌশল নয়, এটা নিজের জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করার একটা প্রক্রিয়া। সত্যি তাই। সকালে ঘুম থেকে ওঠার উদ্দেশ্য যদি শুধু কোনো মতে একটা দিন পার করা না হয়ে প্রতিদিন নিজের সেরা ভার্সন বা রূপটিকে আবিষ্কার করা হয়, তবে জীবনের প্রতিটি দিনই জাদুকরী হয়ে উঠতে পারে। আমরা নিজেদের কাছে যে প্রতিশ্রুতিগুলো করি, সকালে ওঠার মাধ্যমে সেই প্রতিশ্রুতির প্রথম বাস্তবায়নটি ঘটে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমরা এতক্ষণ একজন ব্যক্তির জীবনে সকালের এই জাদুকরী অভ্যাসের সুদূর প্রসারী প্রভাব নিয়ে আলোচনা করলাম। কিন্তু একবার বৃহত্তর পরিসরে ভেবে দেখুন তো, যদি একটা নির্দিষ্ট সকালের রুটিন একজন সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক অবস্থা এবং মানসিক স্বাস্থ্যকে এতটা আমূল বদলে দিতে পারে, তবে কি হতো যদি গোটা পরিবার, স্কুল বা বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে এই মিরাকল মর্নিং সংস্কৃতি চর্চা করত? সমাজজুড়ে এই সম্মিলিত ব্যক্তিগত উন্নয়ন চর্চা কি সেই ৯৫% সাদামাটা জীবনের পরিসংখ্যানটিকে চিরতরে মুছে ফেলে একটা সম্পূর্ণ নতুন ও প্রোঅ্যাক্টিভ প্রজন্ম তৈরি করতে পারত? এই অত্যন্ত প্রাসঙ্গিক আর গভীর চিন্তার খোরাকটি নিয়েই আজকের এই বিশ্লেষণটি আমরা এখানে শেষ করছি। শ্রোতারা এই বৃহত্তর সম্ভাবনার বিষয়টি নিয়ে ভাবতে পারেন আর এই 6টি সাধারণ অথচ শক্তিশালী অভ্যাস অন্তত কিছুদিন নিজেদের জীবনে প্রয়োগ করে দেখতে পারেন। কে জানে, হয়তো আগামীকালের সকালটি হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই জাদুকরী সকাল। আমাদের আজকের এই গভীর আলোচনায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন বিষয় নিয়ে।